আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং স্নেহ শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। শিক্ষার্থী ছাড়া যে সকল সুবর্ণধারীরা ক্লাসটি দেখছেন তাদেরকেও সৃষ্টি একাডেমিক স্কুল এবং আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে কিন্তু এই ত্রিকোণমিতি সম্পর্কে অনেকটুকু ধারণা দিয়েছিলাম। আশা করছি তোমাদের সেগুলো মনে আছে। আমি তারপরে সেখান থেকে সামান্য একটু অংশ তোমাদেরকে আমি শোনাবো। দেখো, আমরা এখানে পড়েছিলাম ত্রিকোণমিতি শব্দটি এসেছে ট্রাইগোনোমেট্রি থেকে, আর এই ট্রাইগোনোমেট্রি হলো গ্রিক শব্দ, মনে আছে না? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আর এই এখানে ট্রাই মানে হলো 3, গণ হলো ধার, আর মেট্রি শব্দটা কি বলেছিলাম? হ্যাঁ, মেট্রি শব্দটা কি বলেছিলাম তোমরা আমাকে সেটি কমেন্টস বক্সে জানাবে। আর আরেকটি কথা বলেছিলাম, এই সূক্ষ্মকোণ কোনটি হলে কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে, এটা কিন্তু তোমাদের আশা করছি মনে আছে। তোমাদের কিন্তু আজকে আমি এদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রয়োগটা কোথায় কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর আজকে আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। কয়টি? 6টি। ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। এই যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই 6টি কি হবে। সেই 6টি আমাদের প্রথমটি হলো sin থিটা, প্রথমটা হলো sin, S I N E। এই sin এর প্রথম 3 অক্ষর নিয়ে আমরা এই অংশকে লিখব হলো sin। আমরা কিন্তু এটিকে sin বলবো না, কি বলবো? এটিকে sin। এই sin এর সাথে যদি আমি কো যোগ করে দেই তাহলে এটি কি হয়ে যাচ্ছে? এটি হয়ে যাচ্ছে কোসাইন। কোসাইনের আমরা প্রথম 3 অক্ষর নিচ্ছি, এই প্রথম 3 অক্ষর নিয়ে এটি হয়ে যাবে হলো cos। কি হয়ে যাবে এটা? cos। এরপর আসবে ট্যানজেন্ট। এরপর কি আসবে? ট্যানজেন্ট। ট্যানজেন্টের আমি যদি প্রথম 3 অক্ষর নিই তাহলে এই অংশকে আমরা বলবো হলো ট্যান। এই ট্যানজেন্টের সাথে যদি আমি কো যোগ করে দেই তাহলে এটি হয়ে যাচ্ছে কোট্যানজেন্ট। আর কোট্যানজেন্টের প্রথম 3 অক্ষর নিয়ে হয়ে যাবে কট। অনেক মজার না? হ্যাঁ, এটা কিন্তু অনেক মজার। এরপর দেখো সেকেন্ড, S E C A N T। এই সেকেন্ডের আমাদের প্রথম 3 অক্ষর যদি নিই, কি বলেছি? এই সেকেন্ড। এই সেকেন্ডে আমরা কয় অক্ষর নিব? প্রথম 3 অক্ষর। এই সেকেন্ড এর প্রথম 3 অক্ষর নিয়ে আমরা এটাকে লিখব সেক। আর এই সেকেন্ডের সাথে কো যোগ করে দিই, কো S E C A N T, তাহলে এই কো সেকেন্ডের প্রথম 3 অক্ষর যদি নেই তাহলে হয়ে যাবে cos। কি হয়ে যাবে? cos। এই cos তো একটি আছে, তাহলে কিন্তু প্রথম 3 অক্ষর আমরা নিতে পারছি না। যদি বলো স্থানে 4 অক্ষর নেই, 4 অক্ষর নিলে কিন্তু এটির উচ্চারণ পজিটিভ হবে। যখন আমি তোমাদের ক্লাসে বলবো যে লিখো cos থিটা প্লাস sin থিটা, তখন আমাকে প্রশ্ন করবে, স্যার কোন cos লিখবো, ই সহ cos না ই ছাড়া cos? যাই হোক, সেজন্য আমরা 4 অক্ষর না নিয়ে নিয়েছি 5 অক্ষর। আর 5 অক্ষরে এটি হয়ে যাচ্ছে কোসেক। কি হয়ে গেল? কোসেক। দেখো, 6টি নাম কিন্তু আমরা শিখে পেলাম: sin, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেক, আর সেকেন্ড এবং কোসেকেন্ড। এই শর্ট করে যদি আমরা বলি কি বলবো? sin, cos, tan, cot, sec, cosec। কি বলেছি? sin, cos, tan, cot, sec, cosec। আরেকবার বলো আমার সাথে, sin, cos, tan, cot, sec, cosec। এই যে আমরা 6টি অনুপাত দেখছি, এই 6টি অনুপাত এখন আমি ভ্যালুলেস। কেন? কারণ এগুলোর পাশে কোনো কোণ নাই। আমি যখন একটি ধরো যে যখন একটা প্রতিমা বানানো হয়, যদি মাথা না দেওয়া হয় তাহলে কিন্তু ওটা কার প্রতিমা আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক একই রকম ভাবে যখন আমরা এখানে যে আমাদের অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো শেষে যদি আমরা কোণ ইউজ না করি তাহলে কিন্তু এগুলোর কোনো ভ্যালু হবে না। খেয়াল করে আমি sin লিখলাম, এই sin এর শেষে আমি দিলাম হলো a, তাহলে আমরা বুঝবো আমাদের কোণকে a। আর তোমাদের কিন্তু আমি গত ক্লাসে বলেছিলাম যে গ্রিক বর্ণগুলো যেমন থিটা, আলফা, বিটা, গামা নামগুলো মনে আছে না? হ্যাঁ, এটা বলছিলাম থিটা, আলফা, বিটা, গামা, এগুলো হলো গ্রিক বর্ণ। আর এগুলো সাধারণত এই কোণ হিসেবে ইউজ করা হয়। যেমন আমি লিখতে পারি sin থিটা,
তাহলে কোণকে, কোণ হলো থিটা। আমি এখানে লিখতে পারি cos আলফা, তাহলে কোণকে হলো আলফা। আমি এখানে লিখতে পারি tan বিটা, তাহলে কোণকে হলো বিটা। আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই যে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর শেষে আমরা যে বর্ণটি বা যে চিহ্নটি ইউজ করতেছি সেটি হলো কোণ। যেটি কি হলো? কোণ। যেমন আমি যদি লিখি sin a plus b, তাহলে a plus b কি হয়ে গেল? কোণ। আমি যদি লিখি এখানে cos, cos লিখে লিখলাম রহিম, আব্দুর রহিম, তাহলে এটা কি হয়ে গেল? কোণ। আমি যদি এখানে লিখি cos লিখে আমি এখানে লিখলাম হলো ধরো শাপলা, তাহলে এই শাপলা কি হয়ে গেল? কোণ। কি শিখলাম আমরা? আমরা শিখলাম এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের পরে আমরা যে চিহ্নটা ইউজ করতেছি সেটি হলো কোণ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। দেখো এই 6টি নাম তুমি যদি শিখে নাও, এই 6টি নাম তুমি যদি শিখে নাও, আমি তোমাকে 6টি সূত্র ফ্রিতে শিখিয়ে দেব। কিভাবে? একটু খেয়াল করে। আমি যে 6টি লিখেছি sin cos tan cot sec cosec, একদম ফার্স্ট কে আছে sin, একদম লাস্ট কে cosec। যখন তোমরা ক্লাসে বসো, একজন একদম ফার্স্ট বেঞ্চে বসেছে, একজন একদম লাস্ট বেঞ্চে বসেছে, তাহলে কি দুজনের উল্টো হলো না? হ্যাঁ, তাহলে এখানে একদম sin আছে ফার্স্টে আর cosec কোথায় আছে? লাস্টে। sin এর উল্টো হলো cosec। তাহলে আমরা শিখতে পারবো sin থিটা সূত্র 1/cosec থিটা, 1/cosec থিটা। এখন sin থিটা যদি 1/cosec হয়, মানে sin এর উল্টো যদি cosec হয়, cosec এর উল্টো কি হবে? sin। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো cosec থিটা ইকুয়াল 1/sin। এরপর আসো প্রথম থেকে দ্বিতীয়কে cos আর শেষ থেকে দ্বিতীয়কে sec, তাহলে cos থিটা সূত্র কি হবে? 1/sec থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos থিটার পরিবর্তে 1/sec থিটা। এখন আমি যদি তোমার উল্টো হই, তুমি কার উল্টো হবে? আমার উল্টো। cos এর উল্টো যদি sec হয়, তাহলে sec এর উল্টো কি হবে? cos। তাহলে আমরা এখানে লিখতে পারবো sec থিটা ইকুয়াল 1/cos থিটা। বাকি থাকে শুধু tan আর cot। কি থাকে? tan এবং cot। তাহলে tan এর উল্টো কি হবে? cot। তাহলে আমরা এখানে লিখতে পারবো tan থিটা ইকুয়াল 1/cot থিটা। tan যদি 1/cot হয়, তাহলে cot কি হবে? cot কি হবে বলো? cot হবে 1/tan থিটা। তাহলে আমরা এখানে নিজে লিখে দিচ্ছি cot থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/tan থিটা। খেয়াল করে দেখো, আমি তোমাদের 6টি নাম শিখালাম, তুমি কিন্তু 6টি সূত্র শিখে ফেলবে। কি বলেছি? একদম তোমাকে আমি বললাম বলো তো sin থিটা সূত্র কি? তাও তুমি মনে করো যে একদম ফার্স্টে sin আর লাস্টে cosec। sin মানে 1/cosec, তাহলে cosec মানে কি? 1/sin। তোমাকে যদি বলি cos থিটা সূত্র কি, তুমি কি বলবে? তাহলে sin cos, তাহলে প্রথম থেকে দ্বিতীয় হলো cos আর শেষ থেকে দ্বিতীয় কে sec। cos মানে কি? 1/sec, তাহলে sec কি হবে? 1/cos। বাকি থাকে tan আর cot। শুধু প্রথম দিকে আমরা একটু এই কৌশলে এই সূত্রগুলো মনে রাখবো। পরবর্তীতে দেখা যাবে যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে 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 একসঙ্গে কি হয়ে যাবে? মুখস্থ, অন্তস্থ বা আমরা ঠোঁটস্থ যা বলে হয়ে যাবে, তখন আর আমাদের এই কৌশলগুলো না ইউজ করলেও কিন্তু চলবে। তাহলে আশা করছি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন কথা হলো, এই যে আমি 6টি অনুপাত বললাম, কেন এগুলোকে আমরা অনুপাত বলবো? আচ্ছা যাই হোক, আজকে আমি তোমাদেরকে নতুন করে কোনো কিছুই একটি গল্প বলি। সেটি হলো আমাদের জীবনের একটি গল্প। আমরা একবার 2017 সালের দিকে আমি শহীদ স্যার, রকিব স্যার, নয়ন স্যার কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তো যাই হোক, সমুদ্র সৈকতে অনেক ঢেউ, সেই ঢেউ যখন আমরা গোসল করতে গিয়েছি, তো যখন ঢেউ আসে তখন অনেক লাভ দেয়। তো যাই হোক, আমিও লাভ দিয়েছি। লাভ দেওয়ার পরে কি হয়ে গেছে? ওই ঢেউটা আমার পায়ের মধ্যে লেগে আমি তো উল্টে কি হয়ে গেছি? পড়ে গেছি। পড়ে যাওয়ার পর কি হলো? অনেকটুকু লবণ পানি খেলাম। মানে পানিটা খেলাম, আমি মনে হলো যে পানির মধ্যে লবণ আছে। তার মানে কি? আমরা কিন্তু তখনই বুঝতে পারলাম যে পানির মধ্যে কি থাকে? লবণ থাকে। তাহলে এর যে পানি, কোন পানির মধ্যে? পুকুরের পানিতে কিন্তু না, নদীর পানিতেও কিন্তু না, সাগরের পানিতে কি থাকে? লবণ থাকে। বেশি না কম? অনেক থাকে। তুমি একটু পানি খেয়ে দেখো, দেখবে অনেক তেতো। তখন আমরা বুঝতে পেলাম
যে সাগরের মধ্যে লবণ আছে আর লবণ কম না অনেক, তাহলে আমরা তখন জানলাম যে সাগরে লবণ অনেক। তো সাগরের মধ্যে কি থাকে? লবণ থাকে। কম না বেশি? অনেক থাকে। সাগরে লবণ অনেক। দেখো তো সাগর বানানোর মধ্যে দন্তের স আছে আর সাইন বানানোর মধ্যে কিন্তু দন্তের স আছে, তাহলে সাগরের সাথে কিন্তু একটা সাইনের সম্পর্ক আছে, আছে না? লবণের সাথে কার সম্পর্ক আছে? দেখো তো লম্ব। আর অনেকের সাথে কার একটা মিল পাওয়া যায়? অতিভুজ। কার মিল পাওয়া যায়? অতিভুজ। দেখো আমরা তাহলে সূত্র শিখে ফেললাম। সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এখন তোমরা ভাবতে পারো স্যার শুধু থিটা কেন বলে? আমি কিন্তু আলফা ইউজ করতে পারবো, এ ইউজ করতে পারবো, বিটা ইউজ করতে পারবো। আমি সুবিধার জন্য শুধু নিচে হলো থিটা। তাহলে আমাদের একটা সূত্র শিখিয়ে ফেললাম। কি সূত্র? সাইন থিটার সূত্র হলো লম্ব, সাইন সাইন, এ হলো লম্ব, এরপরে কি আছে? অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, একটু আগে বললাম সাইনের বিপরীত কে? কোসেক। সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে আমরা কোসেক থিটার সূত্র কিন্তু পেলাম অতিভুজ বাই লম্ব। কি পেলাম? অতিভুজ বাই লম্ব। আবার দেখো সেই ঘুরে ফিরে পড়ার মধ্যে কিন্তু চলে আসছি। যাই হোক, আজকে আবার পড়াচ্ছি না। আরেকটি গল্প বলছি তোমাকে। তোমরা কি ভূত দেখেছ? দেখেছ কিনা? আমরা কিন্তু ভূত দেখিনি, কিন্তু হ্যাঁ শুনেছি। আমাদের যারা বৃদ্ধ বয়সের তাদেরকে শুনতাম যে ভূত নাকি অনেক বড় হয়, ভূতের মাথা নাকি আকাশ পর্যন্ত থাকে, আর ভূতের চোখগুলো নাকি টেরা হয়। কারণ ভূত যদি আমার যে ছোট থাকে বা ভূতের চোখ যদি আমার মতো হয়, আমি কি ভূত দেখে ভয় পাবো? পাবো না। এই জন্য ভূতগুলো কেমন হয়? টেরা হয়। আর কেমন হয়? অনেক লম্বা হয়। তাহলে আমরা জানলাম ভূত কেমন হয়? টেরা। কেমন হয়? লম্বা। তার টেরা লম্বাকে ভূত। টেরা লম্বাকে ভূত। টেরা মানে কি? ট্যান। টেরা মানে কি? ট্যান। দেখো যে গল্পই বলছি সেখান থেকে কিন্তু আমাদের সূত্রগুলো এসে পড়ছে। টেরা মানে ট্যান। আর লম্বার সাথে কার মিল আছে? লম্ব। আর ভূতের সাথে কার মিল আছে? ভূমি। তাহলে দেখো টেরা লম্বা ভূত, টেরা হলো ট্যান, লম্বা হলো লম্ব, ভূত হলো ভূমি। আমরা কিন্তু অলরেডি আবার সূত্র শিখে ফেললাম। ট্যান থিটার মানে হলো লম্ব বাই ভূমি। এখন ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, ট্যানের উল্টোকে কট, তাহলে কট থিটার সূত্র কি হচ্ছে? কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে সাগরে লবণ অনেক, সাগর হলো সাইন, লবণ হলো লম্ব, অনেক হলো অতিভুজ। সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। টেরা লম্বা ভূত, টেরা হলো ট্যান, লম্বা হলো লম্ব, আর ভূত হলো ভূমি। তাহলে ট্যান এর সূত্র হলো লম্ব বাই ভূমি। ট্যানের উল্টো কে? কট। তাহলে কট কি হচ্ছে? ভূমি বাই লম্ব। যাই হোক, এখন তো ভূত জানলাম, ভূতগুলো টেরা হয়, লম্বা হয়, কিন্তু ভূত থাকে কোথায়? কেউ বলে ভূত থাকে কবরে, কেউ বলে ভূত থাকে কদম গাছে। ভূত কিন্তু রুমেও থাকে, কক্ষেও থাকে, থাকে না? যখন দেখবো আমরা একা একা ঘুমাই, আমাদের কিন্তু একটু ভয় লাগে, তাহলে কি থাকে? আমরা বলতে পারি যে ভূত কোথায় থাকে? ভূত থাকে কক্ষে, ভূত থাকে কদম গাছে, ভূত থাকে তেঁতুল গাছে, নাকি? আচ্ছা, তাহলে আমি যদি দেখি কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক। তাহলে কক্ষ মানে কি? দেখো কক্ষের সাথে কার মিল আছে বলো তো তোমরা? কক্ষের সাথে কিন্তু কজের মিল আছে, কজের মধ্যে ক, কক্ষের মধ্যে ক। আর ভূতের সাথে কার মিল আছে? ভূমি। অনেকের সাথে কার মিল আছে? অতিভুজ। অতিভুজ। তাহলে দেখো আমরা কিন্তু আবার সূত্র শিখে ফেললাম। cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। cos যদি ভূমি বাই অতিভুজ হয়, cos এর উল্টো কে? sec। cos এর উল্টো হলো sec। তাহলে cos যদি ভূমি বাই অতিভুজ হয়, তোমরা বলো তাহলে sec কি হবে? হ্যাঁ, sec হবে অতিভুজ বাই ভূমি। তাহলে sec এর পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে অতিভুজ বাই ভূমি। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে পড়াবো না, যাই হোক সে আবার পড়ার মধ্যে আসতে হলো। আমরা কষ্ট করে যদি তিনটা এই ছন্দ মনে রাখি, আমাদের কিন্তু 6টা সূত্র কি হবে? আয়ত্ত হয়ে গেল। আর ছন্দগুলো কিন্তু মনে রাখা সহজ। সাগরে লবণ অনেক, টেরা লম্বা ভূত,
আর কি কক্ষে ভূত অনেক বা কদম গাছের ভূত অনেক, তুমি যা বলো না কেন। তাহলে 6টা আমরা সূত্র শিখবো 3টি মাত্র ছন্দের সাহায্যে। আর দ্বিতীয় কথাটি হলো, আমি তোমাদের এখানে বলেছিলাম যে এগুলাকে বলা হয় অনুপাত। কেন অনুপাত বলা হয়? দেখো লব আছে, হর আছে, অনুপাতের সংজ্ঞা শিখেছিলাম। যখন দুটি রাশিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাই কি বলা হয়? অনুপাত। তাহলে এখানে আমাদের লম্ব ভূমিপতি বস্তু যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি তখন কিন্তু এগুলো কি হয়ে গেছে? অনুপাত হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নাম। আজকে শিখলাম 6টি নাম দিয়ে কিভাবে আরো 6টি সূত্র তৈরি করতে হয়। আজকে শিখলাম কিভাবে 3টি ছন্দের সাহায্যে আমরা আরো 6টি সূত্র শিখতে পারি। তা তোমরা বাসায় এগুলো একটু একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর একটি কথা না বললে নয়, নতুন বছর, আর নতুন বছরে পদার্পণ করেছি, আমাদের এই 9ম শ্রেণীতে পদার্পণ মানে হলো তোমার জীবনের লক্ষ্যের দিকে তুমি এখানে পা রাখলে। কেন? একটি কথা তোমাদের বারবারই বলি, তোমার এসএসসি 2টি বছর, এইচএসসি 2টি বছর, এই 4টি বছর যদি তোমরা একটু কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো এবং ভালো একটা জায়গায় ভর্তি হয়ে যাও, তখন তোমাকে পেছনের দিকে ফিরে তাকানোর কোনো প্রশ্ন ওঠে না। অর্থাৎ তুমি যদি ধরো এসএসসি ইন্টারমিডিয়েট খুব ভালো রেজাল্ট করে যদি বুয়েটে ভর্তি হও, তুমি যদি মেডিকেলে ভর্তি হও, তখন কিন্তু তুমি আর ইচ্ছে করে যে খারাপ রেজাল্ট করা বা ফাঁকি দেওয়া এটা তোমার মধ্যে আসবে না। কেন? কারণ তখন তুমি নিজের রাস্তাটা নিজেই বুঝতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই এই শুরু থেকে, বছরের শুরু থেকে আমাদের টিচাররা যে নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো মেনে চলার এবং ভালো রেজাল্ট করার। আমরা ভালো রেজাল্ট করলে আমাদের প্রতিষ্ঠান, আমাদের বাবা মার মুখ কি করবো? আমরা উজ্জ্বল রাখবো। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় অবশ্যই পরিবার পরিজনের কথা শুনবে। আসসালামু আলাইকুম।